আজকের এই অধ্যায়ে স্বাগতম। আজকে আমরা পড়ব আবরণী টিস্যু। আবরণী টিস্যুর যে ইংলিশ টার্মটা আছে সেটা হলো এপিথেলিয়াল টিস্যু। এখন আবরণী টিস্যুর মূল কাজটা হচ্ছে আবরণ বা লাইনিং হিসাবে কাজ করা। আর সাধারণত দেখা যায় যে কোনো অঙ্গকে এই আবরণী টিস্যুর নামটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি আবৃত রাখাই এর প্রধান কাজ। এছাড়াও এই টিস্যুর অন্যান্য কাজগুলো হচ্ছে আবৃত রাখা বা কভার করা বাদে আঘাত থেকে রক্ষা করা বা প্রোটেকশন। তারপরে এই টিস্যু বিভিন্ন ধরনের, এই টিস্যুর কোষগুলো সাধারণত বিভিন্ন ধরনের প্রোটিন সহ অথবা বিভিন্ন ধরনের অক্ষরণ বা নিঃসরণে অংশগ্রহণ করে থাকে বা সেক্রেশনে অংশগ্রহণ করে থাকে। এবং এই টিস্যুর অন্যতম কাজ হচ্ছে শোষণ করা বা অ্যাবজর্পশন করা, বিভিন্ন পদার্থ অ্যাবজর্ব করা। আর কোষ পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহনও এই টিস্যুর একটি কাজ, যেটি আমরা ইংলিশ টার্মে বলতে পারি ট্রান্সসেলুলার। অর্থাৎ হচ্ছে সেই সেলগুলোর ভিতরে, কোষগুলোর ভিতরে যেই ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট, অর্থাৎ ট্রান্সপোর্টেশনটা হচ্ছে ট্রান্সসেলুলার। ওকে, সো এখন আমরা দেখব যে হলো আবরণী টিস্যু কি ধরনের হয়ে থাকে। আবরণী টিস্যু সাধারণত ঘন সন্নিবেশিত হয় এবং একটি ভিত্তি পর্দার উপরে বিন্যস্ত থাকে। এখন আমরা যেটা দেখতে পাই সাধারণত প্রাণীদেহে তার অবস্থান, কোষের আকৃতি এবং কাজ অনুসারে প্রাণীদেহের আবরণী টিস্যু সাধারণত ওই 3 ধরনের হয়ে থাকে, যেটা আমরা বলতে পারি স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, কিউবডয়াল এপিথেলিয়াল টিস্যু এবং কলামনার এপিথেলিয়াল টিস্যু। এখন কোনটার কাজ কীরকম সেগুলো কিন্তু আমরা, এবং গঠন কীরকম আমরা কিন্তু নাম থেকে অনেকটা আমরা অনুমান করতে পারি। যেমন আমরা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে এটা অনুমান করতে পারি, স্কোয়ামাস হলো মাছের যে আঁশ থাকে অনেকটা স্কোয়ামাস আঁশের মতো চ্যাপ্টা হয়। এই টিস্যুগুলোর একটি বড় নিউক্লিয়াস বা কেন্দ্র রয়েছে। এই টিস্যুগুলো সাধারণত চাকনি এবং আবরণের কাজ করে থাকে। এই যে আমরা বলছি যে স্কোয়ামাস আবরণী টিস্যু, এগুলো সাধারণত বৃক্কের বোমেন্স ক্যাপসুলে আবরণ হিসেবে থাকে। এবং আমরা জানি বৃক্কের প্রধান কাজ হলো রেচন ও ছাকন প্রক্রিয়ার অংশগ্রহণ, যার কারণে এখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুগুলো আবরণ এবং ছাকনির কাজ করে থাকে। এখন আমরা পরবর্তীতে যদি দেখতে চাই তাহলে পরবর্তী একটি প্রকারভেদ হচ্ছে কিউবডয়াল এপিথেলিয়াল টিস্যু। এই টিস্যুগুলোর যে নামটি আছে কিউবডয়াল, এইটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি এই টিস্যুগুলো হলো কিউবের মতো। কিউব অর্থ হলো ঘনাকার, যেটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলা সমান ধরনের হবে। অর্থাৎ আমরা সাধারণত দেখি যে আমরা গণিতে পড়েছি যে ঘনাকার যে কোনো বস্তু সাধারণত দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় সমান হয়ে থাকে। ঠিক তেমনি এই কিউবডয়াল এপিথেলিয়াল টিস্যুগুলো এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় সমান। এবং এগুলো সাধারণত বৃক্কের সংগ্রাহক নালিকা, অর্থাৎ বৃক্কের যেই রেচন প্রক্রিয়ায় যে সংগ্রাহক নালিকাগুলো অংশগ্রহণ করে সেগুলোর যে আবরণ হিসেবে কাজ করে কিউবডয়াল এপিথেলিয়াল টিস্যু। এর অন্যতম কাজ হচ্ছে আবরণ এবং পরিশোষণ, অর্থাৎ পরিশোষণে অংশগ্রহণ করে এটি বৃক্কের সংগ্রাহক নালিকাকে বিভিন্ন রেচন পদার্থ সংগ্রহ করতে সাহায্য করে। আবার আমরা দেখি আরেক প্রকারের এপিথেলিয়াল টিস্যু যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো কলামনার এপিথেলিয়াল টিস্যু। কলামনার এপিথেলিয়াল টিস্যু কোনগুলি আমরা কিন্তু নামটা থেকেও অনুমান করতে পারছি এটি কলাম ধরনের হয়, অর্থাৎ স্তম্ভাকৃতি যেই এপিথেলিয়াল টিস্যুগুলো আছে সেগুলোকে আমরা বলবো কলামনার এপিথেলিয়াল টিস্যু। সাধারণত প্রাণীর অন্ত্রের প্রাচীরের যে সকল কোষ থাকে সেগুলো কলামনার এপিথেলিয়াল টিস্যু হয়।
এখন এই কলামনাল এপিথেলিয়াল টিস্যু আমরা বুঝতে পারছি এর অবস্থান হলো অন্ত্রের প্রাচীরের কোষ, অর্থাৎ অন্ত্র আমাদের দেহে কি ধরনের কাজ করে। সাধারণত এগুলো খাদ্যের যে রক্তের মাধ্যমে পরিশোষণ হয় এবং বিভিন্ন ধরনের পদার্থ যখন আমরা এই যেমন উৎসেচক পদার্থ বা এনজাইম অথবা খাদ্য পরিপাক শেষে এটি রক্তের মাধ্যমে বিভিন্ন কোষে কোষে পৌঁছিয়ে দেওয়া, যার কারণে এই ধরনের প্রাণীর অন্ত্রের প্রাচীরের কোষগুলো সাধারণত কলামনার এপিথেলিয়াল টিস্যু হয় এবং এর কাজ হচ্ছে ক্ষরণ, রক্ষণ এবং শোষণ, অর্থাৎ আবরণ দিয়ে এই অন্ত্রের প্রাচীরকে রক্ষা করা এবং ক্ষরণ ও শোষণে অংশগ্রহণ করা এই টিস্যুর অন্যতম কাজ। সাধারণত প্রাণীদেহে ভিত্তি পর্দার উপরে স্থাপিত যে কোষগুলো থাকে, বিন্যস্ত কোষগুলোর সংখ্যা অনুসারে আমরা প্রাণীদেহের যে আবরণী টিস্যু আছে এগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হলো সাধারণ আবরণী টিস্যু, যেগুলোটি একটি ভিত্তি পর্দার উপরে বিন্যস্ত থাকে। আমরা এখন পর্যন্ত যে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল যে কোষগুলো থাকে, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু অথবা কিউবডাল এপিথেলিয়াল টিস্যু যেগুলো বৃক্কের সংগ্রাহক নালিকায় থাকে, অথবা কলামনার এপিথেলিয়াল টিস্যু যেগুলো প্রাণীর অন্ত্রের প্রাচীরের কোষ হিসেবে কাজ করে, সেগুলো সবগুলোই আমরা এখন পর্যন্ত পড়েছি সাধারণ আবরণী টিস্যুর বিভিন্ন প্রকারভেদ। স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু, স্ট্র্যাটিফাইড অর্থাৎ একাধিক স্তরে স্তরীভূত, সেই স্তরীভূত টিস্যুগুলো সাধারণত একাধিক স্তরে থাকে, এজন্য আমরা তাদেরকে বলবো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। সাধারণত দেখা যায় এই ধরনের টিস্যুগুলো একাধিক স্তরে বিন্যস্ত থাকে। এখন আমরা যদি দেখি যে হলো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, সাধারণত এমন আবরণী টিস্যু আছে যার স্তর সংখ্যা মিনিটের মাঝে 3 থেকে 4 স্তর থেকে হঠাৎ করে 7 থেকে 8 স্তরে পরিবর্তিত হতে পারে। এই ধরনের পরিবর্তন প্রক্রিয়া বা ট্রানজিশনের মাধ্যমে যেই 3 থেকে 4 স্তরীভূত টিস্যু হঠাৎ করে 7 থেকে 8 স্তরীভূত টিস্যুতে পরিণত হলো, এই জন্য অনেক সময় এই ধরনের টিস্যুকে ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু, যেহেতু ট্রানজিশন হচ্ছে যার কারণে ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু বলা হয়ে থাকে। এবং এই ধরনের আবরণীকে, এপিথেলিয়াল আবরণীকে ট্রানজিশনাল আবরণী বলে। এই ধরনের টিস্যু কোথায় পাওয়া যায় যদি আমরা বলি, মেরুদণ্ডী প্রাণীর ত্বকে। মেরুদণ্ডী প্রাণীর ত্বকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু পাওয়া যায়। এখন আমরা যদি আরেক ধরনের টিস্যু দেখি, এই টিস্যুগুলো কোষের ভিত্তি পর্দার উপরে একই স্তরে সজ্জিত, কিন্তু এরা আবার এমনভাবে বিন্যস্ত যেন বিভিন্ন উচ্চতার, এদের এক একটি টিস্যুর কোষের উচ্চতা এক এক রকম। এই জন্য এই টিস্যুগুলোকে আমরা বলি সিউডো স্ট্র্যাটিফাইড। দেখে মনে হচ্ছে স্তরীভূত, কিন্তু এটা স্তরীভূত না, যার কারণে এই যে সিউডো শব্দের অর্থ হলো নকল। নকল অর্থাৎ কি, এটা আসলে কোনো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু না, কিন্তু এটাকে দেখে মনে হয় যে এটা স্ট্র্যাটিফাইড, যার কারণে এটাকে আমরা বলি সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। এবং দেখা যায় যে হলো এই এক ভিত্তি পর্দার উপরে এক স্তরে বিন্যস্ত যে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যুগুলো থাকে, এগুলো সাধারণত মেরুদণ্ডী প্রাণীর ট্রাক্রিয়ায় পাওয়া যায়, ট্রাক্রিয়ায় পাওয়া যায়। এখন আমরা যদি দেখি আবরণী টিস্যুগুলো সাধারণত বিভিন্ন কাজের জন্য নানা রূপে রূপান্তরিত হয়ে থাকে। এর মধ্যে আমরা মোট 5 ধরনের রূপান্তরিত এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যু দেখতে পাই। এর ভিতরে প্রথম ধরনের যেই আবরণী টিস্যুটা রূপান্তর বা ট্রানজিশনের ভেতর দিয়ে যায়, সেই ধরনের টিস্যুগুলো হচ্ছে সিলিয়েটেড বা সিলিয়াযুক্ত আবরণী টিস্যু। সিলিয়াযুক্ত আবরণী টিস্যু আমরা সাধারণত দেখি যে মেরুদণ্ডী প্রাণীদের যে শ্বাসনালীর প্রাচীরে আমরা দেখব যে কোষগুলো থাকে, সাধারণত সেই কোষগুলোতে
মেরুদণ্ডী প্রাণীর যে শ্বাসের নালীর প্রাচীর থাকে সেগুলোতে সিলিয়া থাকে এবং এই সিলিয়ার মাধ্যমে তারা সাধারণত বিভিন্ন ধরনের শ্বাস প্রক্রিয়ার সময় মিউকাস অথবা এগুলো যে সকল পদার্থ থাকে সেগুলো সংগ্রহ করে রাখে। এবং আমরা যদি দেখি যে হলো পরবর্তী এক ধরনের রূপান্তরিত আবরণী টিস্যু আছে, সেগুলোকে আমরা বলি ফ্লাজেলেটেড আবরণী টিস্যু বা ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু। সেগুলো সাধারণত হাইড্রার এন্ডোডার্মে পাওয়া যায়। হাইড্রার এন্ডোডার্মে অবস্থিত এই ফ্লাজেলা যুক্ত যে টিস্যুগুলো আছে সেগুলো আমরা দেখি যে হাইড্রার একটি যদি আমরা লম্বচ্ছেদ করি তখন আমরা দেখব যে এই বাইরের যে আবরণী আছে এটাকে বলে এক্টোডার্ম এবং ভেতরের যে আবরণী আছে এটা হলো এন্ডোডার্ম। এই এন্ডোডার্মে বিভিন্ন ধরনের এই এন্ডোডার্মই আসলে হাইড্রার মূলত গেস্ট্রোডার্মিসের যেই অর্থাৎ গেস্ট্রোডার্মিস বলতে আমরা যেটা বুঝি যে বিভিন্ন ধরনের খাদ্য পদার্থ পরিপাক ও পরিশোষণ হয় সেই ধরনের কোষগুলো সাধারণত এই ধরনের ফ্লাজেলা যুক্ত থাকে। কারণ হাইড্রার যেই খাদ্যটা সরাসরি আসে সেই খাদ্যর ছোট ছোট যে কণাগুলো আছে ওগুলো সংগ্রহ করে আনতে ধরে আনতে ক্যাপচার করতে সেগুলো সাধারণত ফ্লাজেলার কাজ। ফ্লাজেলা এই জন্য হাইড্রার এন্ডোডার্মে থাকে। এখন আমরা যদি দেখি পরবর্তী যে পরিবর্তনশীল টিস্যুটি আছে সেটি হলো সিউডোপোডিয়াল এপিথেলিয়াল টিস্যু। সাধারণত সিউডোপড হলো হাইড্রা যখন বিভিন্ন স্থানে পরিবহনের জন্য তার ক্ষণপথ যেটা ব্যবহার করে, ক্ষণপথ বা সিউডোপড যেটা আমরা বলছি যে নকল যে পায়ের মতো একটা ব্যবহার, সেই ধরনের সিউডোপোডিয়াল এপিথেলিয়াল টিস্যু কিন্তু হাইড্রার যে এন্ডোডার্ম আছে সেগুলোতে থাকে এবং মেরুদণ্ডী প্রাণীর যে অন্ত্রে অনেক সময় সিউডোপোডিয়াল এপিথেলিয়াল টিস্যু থাকে। এবং আমরা দেখি যে হলো রিপ্রোডাক্টিভ অর্গানস এপিথেলিয়াল টিস্যু, যেই ধরনের এপিথেলিয়াল টিস্যুগুলো প্রাণীর জনন অঙ্গে থাকে এবং ডিম্বাণু এবং শুক্রাণুতে রূপান্তরিত হয়ে জনন কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই ধরনের রিপ্রোডাক্টিভ অর্গানস এপিথেলিয়াল টিস্যুগুলোকে আমরা দেখতে পাই অন্য ধরনের একটি এপিথেলিয়াল টিস্যু হিসাবে। এখন আরেক ধরনের রূপান্তর হয় এপিথেলিয়াল টিস্যুর, যেই রূপান্তরিত টিস্যুকে আমরা বলি গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যুগুলো সাধারণত যেগুলো গ্ল্যান্ডে থাকে সাধারণত, এগুলো গ্ল্যান্ডে বিভিন্ন ধরনের রস ক্ষরণ হয় এবং অনেক সময় দেখা যায় এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যুগুলো ক্ষরণ, রক্ষণ, শোষণ, ব্যাপন এই ধরনের কাজে অংশগ্রহণ করে এবং অনেক সময় দেখা যায় এই ধরনের টিস্যুগুলো বিভিন্ন ধরনের পরিবহন কাজে অংশ নেয় এবং এই ধরনের গ্রন্থি টিস্যুগুলো অনেক সময় আবরণের কাজে এবং জনন টিস্যুতে রূপান্তরিত হয়ে জনন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।